উপেন্দ্র কুমার রায়ের লেখা গল্প পোড়ো বাড়ি। বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন রাজীব, অর্পণ এবং সুদীপ্ত। সম্পাদনা রাজীব। শুরু হচ্ছে আজকের গল্প পোড়ো বাড়ি। বাড়িওয়ালা বললে, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকে আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এ অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ আমি চমৎকার বাড়ি, তবু লোকে এখন কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি বুঝে উঠতে পারি না। আমি বললুম, দেখুন বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এই বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতাম, কিন্তু এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আবার আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেও আমি খুশি হব। আমি বললাম, বেশ, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটু অস্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করলেন। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরোনো হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ছুটতে ছুটতে লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচলুম। কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছে কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখে আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়া পেলে মনের মতো বাসা। ফ্লোরের উপরে দিব্য দোতলা বাড়ি, নিচে 4খানা আর উপরে 2খানা ঘর। তার উপরে আছে রান্না আর ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী আর দুটো ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের বেশ কুলিয়ে গেল। গেলবারে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়। আজ পর্যন্ত তারা আর কেউ ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পড়ে হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে। এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময়ে মারামারি, লুটতরাজ আর অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় 8 কুয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্যে বিশেষ মাথা ঘামাবেন না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বেশ বিরক্তিকর। নৃত্য রাম সহায় অনেক বিহারীর মতো বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো, কেমন? আজ সন্ধ্যার আগে রাত কাটাবার জন্য জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে এসে উঠব। রাম বললে, যে আজ্ঞা হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরো বেশি জলজল করে উঠল কেন? সেটা কি আনন্দে, নাকি তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এই প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রে। আগেই বলেছি, বাড়ির দোতলায় মাত্র 2খানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর 2খানা বেশ বড় সড়ো। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধে হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে
দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিককে প্রতিধ্বনি করে তুলল। ঠিক যেন আরো কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খাঁ খাঁ করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়াই স্বাভাবিক। এই মিথ্যে ভ্রমটা মনের ভিতর থেকে মুছে ফেলবার চেষ্টা করল, কিন্তু না, পারলাম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়াও আরো কাদের অস্তিত্ব আছে। এখনো তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থই হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি, আর দেখবো বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপরে কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লাম এক মুশকিলে। দক্ষিণ দিকের জানলা খুলে দিতেই মনটা শিউরে উঠল। ঠিক যেন পেলুম কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচে রয়েছে পচা জলে ভরা একখানা খানা, আর তারপরে খানিকটা জমির উপরে ভাঙাচোরা লন্ডভন্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললাম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গরমে দক্ষিণের জানলা বন্ধ করে তো আর এ ঘরে থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরেই যাই। রাম বলল, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও কোনো দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আর এক কারণ। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গেছে। নাচার হয়ে রামকে বললাম, রাম, তুমি বাজার থেকে বাতি কিনে আনো তো। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে, কেমন? বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকি অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়েও পড়লাম বটে, কিন্তু তন্দ্রা ঘরেও মনে হচ্ছিল ঘরের ভিতরে কারা যেন নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পর জানি না, আচমকা আমার ঘুমটা ভেঙে গেল। আমার মুখের উপরে পড়লো যেন কার তপ্ত নিঃশ্বাস। আমি স্বপ্ন নাকি বাস করছি, কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক আমার পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। নয়, রোমাঞ্চ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলুম একটা জ্যান্ত। কর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম, আর পর মুহূর্তেই আচম্বিতে ত্বক করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করলো না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কে ওখানে শুয়ে আছে? কি আশ্চর্য! বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চোখ সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারল না। এটা কি ভ্রম নাকি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তবে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও যে আলো জ্বালাতে পারিনি আমি, সেটা হঠাৎ এখন আপনি জ্বলে উঠলো কেমন করে? এগিয়ে গিয়ে সুইচটা তুলে দিলাম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলাম না। সবটাই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। ফ্রেশ হয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে হন্তদন্ত হয়ে ঘরে ছুটে এলো। উত্তেজিত স্বরে তাকে বললাম,
রাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে একজন শুয়েছিল। তারপর খেয়ে দেখো, ঘরের আলোটা কেমন কেমন আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে রাম সহায় খ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে ঠিক বোঝা গেল না। বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলো কাদামাটা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠে বললাম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগে ওই খাবার দাগগুলো এখানে ছিল না। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বলল, হুজুর, বাইরে চলে আসুন। বাইরে চলে এলো, একেবারে বাড়ির বাইরে। বেশ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকে বসে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা তাকে খুলে বললাম। বাড়িওয়ালা হাতের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, আপনি নিচে ভয় পেয়েছেন। ঘরের ভেতরে ভাম এসেছিল। ভাম? হ্যাঁ, আরে পাশের খানায় ভাম থাকে তো। কিন্তু কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? জানালা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। বেশ, ধরে নিলাম ভাই, কিন্তু ভাম যখন ঘরের ভেতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপরে পড়লো কেন? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগে থাকতেই বিছানার উপরে ছিল। হ্যাঁ, আর ওই ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? তারের ভিতর গলদ থাকলেও এমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনিই পাখা চলে, আপনিই আলো জ্বলে। মশাই, আজই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। হ্যাঁ, দেখছি বাড়িওয়ালার ওজনের কোনো অভাব নেই। শুকনো হাসি হেসে বললুম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব, বুঝলেন?